আমার সামনে কখনো এই ধরনের ঘটনা হয় তাহলে আমি আমার শেষ চেষ্টাটুকু আমি করে যাব। হয় আমি শহীদ হব, না হলে আমি গাজী হব। আমি যে রাস্তায় বের হতাম আর কি, আমার বাবা কিছুই জানতেন না। তো আম্মুকে বলতাম ঠিক আছে, কিন্তু মনে মনে জানতাম আমি নাও ফিরতে পারি। বাবাকে অনেক শাসায় তারা, মানে বিভিন্নভাবে হুমকি দেয়। আমি নুসরাত জাহান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে আছি। আমি আন্দোলনের সাথে 18 তারিখ থেকে যুক্ত হই। তো প্রথম দিকে আমি ছিলাম যাত্রাবাড়ির দিকে, পরবর্তীতে আমার ক্যাম্পাসের সাথে এইদিকে যুক্ত হই। আসলে পুরো আন্দোলনের ঘটনায় তো নিজের চোখে দেখা আর কি। পুরো সজমিনে ছিলাম, পুলিশের গোলাগুলি, আমার ভাইদের রক্তাক্ত অবস্থা, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, সব ঘটনাগুলোই মনে পড়ে আসলে। আমি যে রাস্তায় বের হতাম আর কি, আমার বাবা কিছুই জানতেন না। মানে আমার আম্মু আমাকে সাপোর্ট করতেন, কারণ যখন প্রথম দিকে দেখতেন আমার আম্মু সারাক্ষণ আমার সাথে ফেসবুকে বসে বসে দেখতেন যে আসলে কি হচ্ছে। তো আমার আম্মুর মন থেকে সায় ছিল, তবে বাবা একদম সায় দেয়নি। যখন সকালবেলা বাবা বের হয়ে যেতেন, আমি রাতের বেলায় প্রিপারেশন নিয়ে রাখতাম, সব কিছু গুছিয়ে গেছি। যখনই বাবা ঘর থেকে বের হতেন, তারপরে আমি সাথে সাথে বের হয়ে যেতাম আম্মুকে বলে। তো আম্মু আমাকে একটাই কথা বলতো যে তুমি যেখানেই যাও সন্ধ্যার আগে ফিরে এসো, ওই পর্যন্ত। তো আম্মুকে বলতাম ঠিক আছে, কিন্তু মনে মনে জানতাম আমি নাও ফিরতে পারি। বিগত যে দিনের আমাদের উপরে হয়েছে স্বৈর শাসকের অত্যাচার, এগুলো আমাদের চোখে দেখতে দেখতে সহ্য করতে করতে পিঠ দেওয়ালে আসলে থেকে গিয়েছিল। আর ওইগুলো থেকে তাদের প্রতি ঘৃণা থেকেই আসলে তখন নিজের মধ্যে এই ধরনের শক্তি তৈরি হয়। আর তার পিছনেও একটা ঘটনা ছিল ওই দিনের, যখন আমি 18 তারিখে রাস্তায় বের হই আর কি, ওই দিনও সেম একটা ঘটনা ঘটে যে একজন ভাইয়াকে পুলিশ নিয়ে যায়। তো যদি উনি আমার পাশে ছিলেন না, অন্য একটা আপুর পাশে ছিলেন, তবে আন্দোলনের শুরুর দিক থেকে উনি আমার সাথে ছিলেন। একটা সময় উনি আমার কাছ থেকে আলাদা হয়ে যান। পরবর্তীতে বাসায় এসে আমি শুনতে পারি ওনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, আর ওই একটা আপুর সাথে ছিল, ওই আপু কিছুই করতে পারেন নাই। তখন আমার মনের মধ্যে আপুকে আমি কোশ্চেন করেছিলাম, আপু আপনি কেন চেষ্টা করলেন না, যে আপনি আটকানোর কেন চেষ্টা করলেন না। ওই পরবর্তীতে আমি ভাইয়ার আম্মুর খবর নেই, তো ওনার আম্মু প্রচণ্ড অসুস্থ ছিল। আর ওনার আম্মুর সাথে আমি দেখা করতে গেলে দেখি যে ওনার আম্মু কান্না করতে করতে, যখন শুনছে যে ওনার ছেলের সাথে আন্দোলনে আমি ছিলাম, তো কান্না করতে করতে বারবার সেন্সলেস হয়ে আমার কোলের উপর পড়ে যাচ্ছিলেন। তো ওই বিষয়টা আমাকে খুব কষ্ট দেয় যে আসলে একটা সন্তানের জন্য তার মায়ের এই অবস্থা, তাহলে প্রত্যেকটা সন্তানের জন্য তার মায়ের তো সেম অবস্থাই হবে। তো সেই দিক থেকে যে আমি ওই দিনই নিজের মধ্যে নিজে প্রতিজ্ঞা করি যে এরপর যদি আমার সামনে কখনো এই ধরনের ঘটনা হয় তাহলে আমি আমার শেষ চেষ্টাটুকু আমি করে যাব, আমার যতটুকু সম্ভব আমার পক্ষে করা আমি অবশ্যই করব। আর সেখান থেকেই আসলে ওই পদক্ষেপটা নেওয়া। আন্দোলনে বের হই তখনই আমি জানতাম, কারণ আমরা তো মৃত্যু ভয় উপেক্ষা করেই আসলে রাস্তায় নামছি, যে এটাও মেনে নিয়েছিলাম যে কোনো সময় আমার সাথে যে কোনো কিছু হতে পারে। তো ওইগুলো আমরা মেনে নিয়েই আসলে রাস্তায় বের হই যে হয় আমি শহীদ হব, না হলে আমি গাজী হব। যে একটা যদি শহীদ হয় তাহলে সেটাও আলহামদুলিল্লাহ, দেশের জন্য সবার নিজের জীবন উৎসর্গ করার সৌভাগ্য হয় না। যদি সেটা হতো তাহলে আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করব। বাসাটা তো ঢাকা থেকে একটু দূরে, তো তেমনভাবে কোনোভাবে পুলিশের দ্বারা আমার হেনস্থা হয় বা তারা আমাকে আইডেন্টিফাই করতে পারেন নাই। কিন্তু আমার এলাকার যেই ওই সময় আওয়ামী লীগের নেতা করবেন, তারা তো আমাকে চিনতেন ভালো করে। তারা আমার আমাকে তো রাস্তায় পেতেন না, কারণ আমি সন্ধ্যাবেলা বাসায় ঢুকতাম, আবার সকালে বের হয়ে চলে আসতাম। বাবাকে পেতেন, আমার বাবাকে অনেক শাসায় তারা, বিভিন্নভাবে হুমকি দেয়। তো বাবা ভয় পেয়ে যায়। তারপরে বাবা জানতে পারে যে অ্যাকচুয়ালি ওই দিন রাতের 11টায় জানতে পারছে যে আসলে আমি আন্দোলনে যোগদান করি। এর আগে জানতেন না। যখন রাস্তা বাবাকে হুমকি দেওয়া হয় তখনই বাবা বাসায় এসে আমাকে এই বিষয়টা বলে যে তাকে রাস্তায় এই অবস্থা বা বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হয়েছিল। এখনও অবধি পূরণ হচ্ছে না, তবে আমি আশা করব তারা পারবে। যদি এখনও সময় শেষ হয়ে যায়নি, তারা যদি এখন থেকে আজকের দিন থেকে তারা যদি প্রতিজ্ঞা করে যে হ্যাঁ তারা আমাদের যে জুলাই স্পিরিট, সেই স্পিরিটে কাজ করবেন, তাদের দ্বারা সম্ভব। কিন্তু যদি তারা এইভাবে নিজেদের কাছ থেকে নিজেরা স্ট্রিক্ট না হয়, তারা যে বিভিন্নভাবে যেই সরকারের বিগত যেই স্বৈরাচারী সরকারের আমলারা এখনও বিভিন্ন পদে রয়ে গেছেন, বিভিন্ন স্বৈরাচার এখন বিভিন্ন উঁচু উঁচু পদে, যেখান থেকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন, এখনও তাদেরকে যদি চিহ্নিত করে এখনও ওই জায়গা থেকে তারা না নামিয়ে বিকল্প কোনো ব্যবস্থা না নেয়, তাহলেও সম্ভব না। তাদেরকে অবশ্যই আমি উপদেষ্টাদেরকে বলতে চাইব যে তারা অবশ্যই তাদেরকে এখনই সময় যে তারা পদক্ষেপ নিক, তারা অ্যাকশন যাক। তারা যদি অ্যাকশন নেয় তাহলে প্রত্যেকটা যেভাবে জুলাই আন্দোলনেও দেশের সাধারণ মানুষ তাদের পাশে ছিল, এখন আমাদের পাশে ছিল, এখন সেভাবেই সাধারণ মানুষগুলো তাদের পাশে থাকবে। আমি আশা করব তারা এখনও সময় আছে, তারা 2025 আসতে চাচ্ছে, নতুন বছরে নতুনভাবে শুরু করুক, দেশটাকে নতুনভাবে সাজিয়ে তুলুক। যদি অনেস্টলি বলি তারা আমাকে স্মরণ করেছে কিনা তার মধ্যে আমার সন্দেহ আছে। আমাকে স্মরণ করতে হবে তেমন কোনো কথা নেই। তারা আন্দোলনে আরও যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন অন্যান্য ফ্রন্টলাইনে থেকে অনেক শিক্ষার্থী কাজ করেছেন, তাদেরকে তারা খোঁজার চেষ্টা করেছে কিনা আমি বলে মনে করি না। আমাকেও তারা কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি। তবে রিসেন্ট 3-4 দিন আগে যে একটা
নতুন করে একটা লেখা আমাকে নিয়ে হচ্ছে, সম্ভবত ওনার নাম হচ্ছে শাহেদ আলম কিছু একটা, উনি হচ্ছে লেখাটা লিখে। তো ওই ঘটনার পরে হচ্ছে ওই দিন রাতে প্রায় অনেকেই আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু তার আগে পর্যন্ত তারা আমাকে মনে রেখেছে, আদৌ মনে রেখেছে কিনা কোনো উপদেষ্টা না, কোনো উপদেষ্টা প্যানেল না, কোনো সমন্বয়ক আমার মনে হয় না। যেহেতু আন্দোলনটা সবার, প্রত্যেকেই হচ্ছে তাদের জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ করে, তো আমি চিন্তা করব যে তাদেরকেই হচ্ছে ওই সকল দায়িত্বের চেয়ারে বসাবেন যারা হচ্ছে জুলাই বিপ্লবের জন্য কিছু অন্তত করেছে। আসলে যখন আপনি তাকে কাউকে দায়িত্ব দিবেন, তাকে আপনি আগে তার দিকে প্রশ্ন করুন, তার দিকে আগে যাচাই করুন তার জুলাই বিপ্লব তার কন্ট্রিবিউশনটা কী। যেহেতু এটা হচ্ছে বিপ্লবী সরকার, এটা তো কোনো রাজনৈতিক দল বা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার না, যেহেতু এটা বিপ্লবী সরকার, তাহলে যারা এই বিপ্লবের জন্য কিছু কন্ট্রিবিউশন রেখেছেন আমি চিন্তা করব যে তাদেরকেই হচ্ছে ওই দায়িত্বের জায়গায় রাখুক। কারণ তারা বুঝবে আসলে যে জুলাইয়ের যে আমাদের আন্দোলনের যে স্পিরিট, আমাদের যেই আমাদের যে চাওয়াগুলো, তারাই বুঝবে যারা হচ্ছে এটার মধ্যে অবদান রেখেছেন, যারা হচ্ছে আড়ালে থেকে বসেছিল নিজেদের প্রাণের ভয় রেখে, এখন সময়ে তাদের যখন দেখছে যে এখন তাদের হচ্ছে একটা সুযোগ এসেছে, তারা সুযোগের সদ্ব্যবহার করবে, এমন কাউকে আমরা চাইবো না। যারা সত্যিকার অর্থে দেশের জন্য কিছু করতে চেয়েছেন তাদেরকেই হচ্ছে ওই জায়গায় রাখুক।